আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে। এর কারণ হইল এই দেশে 18 কোটি মানুষের মধ্যে 99% মানুষ হইল বাঙালি। যতই ভুলাইবার চেষ্টা করুক, বাঙালির এই রাজনীতিটা কিন্তু থেকে যাবে। এই 40 বছর আওয়ামী লীগ করিয়া এখন তারা যে বিপদে পড়ছে, এদেরকে যদি বলি, আমি এদেরকে বলি, হারামজাদা তোরা কইরি, যখন বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে তোরা কই থাকস রে ওই হারামজাদারা, আমি এই বকাটা পর্যন্ত তাদেরকে দিই। আওয়ামী লীগটা আমি 1964 সনে 26শে সেপ্টেম্বর থেকে শুরু করছি। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়া গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে সেপ্টেম্বর ঘরোয়া রাজনীতি করার জন্য আইয়ুব খানের আমলে কিশোরগঞ্জে গেছে, রংমহল সিনেমা হলে তার বক্তৃতা শুনে আমি ছাত্রলীগ করা শুরু করলাম। সেই 64 এখন হইল কত, 61 বছর আমার রাজনৈতিক বয়স। এই 64 থেকে ধরে বলতে গেলে 2006 সন পর্যন্ত, যদিও আমি কৃষক শ্রমিক, কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতির বাইরে তো আমি যাই। ইউনূস সাহেবের মতো নোবেল লরিয়েট এখনো যদি উনার হুশ না হয়, হ্যাঁ, উনি যদি আমরা দেশে ফুলার মতো আচার খাইছে, বাচ্চা শিশুর প্রস্তাবের মধ্যে আচার খাওয়া, উনি যদি এটা খাইতে থাকে তাইলে উনি কিন্তু এইখানে শেষ পর্যন্ত ইলেকশনটা দিয়ে যেতে পারবেন না এবং উনি নিউট্রাল থাকতে পারবেন না। এবং উনাকে আমি বলবো, অন্ধকারটা বিদূরিত করার জন্য আপনার হাতে শেষ অস্ত্র একটা আছে। সেই শেষ অস্ত্রটা হইল, ইনি সব মানুষের ডাইকে বলবে, সব আসেন আমার সাথে, আমি সবারই সাথী, আমি সবারই নেতা। কিভাবে এই দেশটা ঠিক করা যাবে, একটা নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষকে কিভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় আপনারা বলেন। তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেন। এই দেশ অন্ধকার বললে কম বলা হবে। অন্ধকারেও আপনি এই যে এই বাতিগুলো আছে, অন্ধকার বিদূরিত হয়ে যায় টর্চ মেলে, কিন্তু দেশটা কুয়াশাচ্ছন্ন, ধোঁয়াশা, নিঃশ্বাস নেওয়া যায় না, দম বন্ধ হয়ে যায়। প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃসংবাদ ছাড়া কোনো সংবাদ এখন আর কানে আসে না। মাদারীপুরে মানুষ নিহত হয়, হত্যা করা হয়, কিন্তু মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে 3টি ভাই, 3জনকে মসজিদেই গলা কেটে হত্যা করা হয়েছে। এই যে নিষ্ঠুরতা চলছে দেশে, মাগুরাতে যা হলো, একটা শিশু, আমার মেয়ে, কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম, আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে। আমরা পাপিষ্ট। আমরা এই যে চলছে সব জায়গাতে লুণ্ঠন, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখে, এটা লুণ্ঠন। যদিও আমরা এই ইংরেজিতে বলতেছি এটাকে মব, আমরা তো সাদা পোশাক গায়ে দিয়ে থাকি ঢাকা শহরে, কাজে দুর্গন্ধটাকে একটু সেন্টেন্ট দিয়ে দূর করার চেষ্টা করি, কিন্তু এটা তো লুণ্ঠন, ডাকাতি। এই দেশে এখন ডাকাত দল সৃষ্টি হয়েছে রাজনীতির নাম। এই যে আমরা ফেসিস্ট ধরতে এসেছিলাম, সে পালায়ে গেছে, পাই নাই, এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলো, সে ফেসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একই পরিণতি হবে। এই যে চলছে, আমি যাদের বিরুদ্ধে কথা বলি, যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি, এদের একটা লোকও মুক্তিযুদ্ধ করে নাই। বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি। আমি তাদেরকে কোনোদিনই কঠিন সমালোচনা করি, এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই, আমার সেই ধৈর্য আছে। কিন্তু আমি খুব লক্ষ্য রেখেছি যে জামাত তার 71-এর যে ভূমিকা ছিল, সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসতে পারছে কিনা। কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সবকিছু পরিষ্কার হয়ে গেছে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, আমাদের বোধহয় বিজয় হয়ে গেছে, তারা যখন মনে করেছে যে তারা ক্ষমতা দখল করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মী কথা, এবং সবচেয়ে কঠিন কথাটা হলো তাদের ছাত্র সংগঠনের পত্রিকায় যখন লেখা হইলো যারা মুক্তিযুদ্ধ করছে মুসলমান যারা, তারা আল্লাহর কাছে ক্ষমা করতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আল্লাহ যাতে এদেরকে তওবা কবুল করে। এবং জামাত যখন একটা কথা বলো না, কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনোদিনই জামাতের বাইরে একটি কথা, একটা দাড়ি কমা বলে না। এটা বোঝা গেল যে তাদের এখানে ইন্ধন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল। তখন আমার একদম মনে হয়েছে, হায় হায়, এদের সঙ্গে না গত 20 বছর দেখলাম
বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো, তারেক রহমান সাহেবরা, আমরা সবাই আমাদের ডানার আস্তিনের নিচে, খালেদের যে আঁচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম, বাঁচাইলাম, মার্কা দিয়ে ইলেকশন করাইলাম, এরা কয় কি করে কি, ওই কিন্তু আমি বলতে শুরু করলাম। বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে, এটা অকল্পনীয়। একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয়, এটা বলে আর শেষ করা যাবে না। আমি কেন বলি কথাটা, আমি যেটা দেখেছি, দেখেন, আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। আমি এমন একটা জেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, সেই জেলায় 2 জন বিখ্যাত লোক ছিলেন। এই যে ডাকাতের দল ভাই রয়েছে মবের নামে, একটা বাড়িতে যাচ্ছে, কালকে আমার চোখের পানি এসে গেল, গুলশানে দেখলাম, সত্যতা লেশ মাত্র নাই, সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো। ব্যর্থ হতে চললো বা ব্যর্থ হয়েছে, আমি ভাষা এই জায়গায় না গেল এটা বলবো, আজকে যে পর্যায়ে এসেছে, 5ই আগস্টের যে আমাদের উৎসাহ উদ্দীপনা, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, সেটাকে যে জায়গায় নামিয়ে আনা হয়েছে এখন, এটা নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক। জীবনটা কি এই ভুলেই চলে যাবে কিনা, এই দেশটা কি এই ঘুরপাকেই ঘুরতে থাকবে কিনা, আমরা কি একটা হতভাগা বা দুর্ভাগা জাতি, যে জাতি বারে বারে জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জয়লাভ করে, কিন্তু তাদের সেই আন্দোলনের স্বপ্ন, তাদের সেই আশা পরবর্তী সময়ে ব্যর্থতায় পর্যবসিত হবে। এইবার যখন 5ই আগস্ট বাংলাদেশের মানুষ জয় লাভ করল, ছাত্র জনতা যখন হিমালয় পর্বত আশা নিয়ে 5, 6, 7 অপেক্ষা করে, নিশ্চিতভাবে 18 কোটি মানুষ কোন প্রতিবাদহীনভাবে ইউনূস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি, ওখানে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে বঙ্গভবনে, আমরা খুব জোরে হাততালি দিলাম উনি শপথ নেওয়ার পরে। আমাদের সেই 8 আগস্টের পরে যে দেশ চলতে থাকলো, যত আশা নিয়ে, উদ্দীপনা নিয়ে, অথবা মানুষ যা উনার কাছ থেকে যা আশা করেছিল, মানুষ হতাশ। রাজনীতিবিদ আর নোবেল লরিয়েট এক জিনিস হতে পারে না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, উসমানীরা নাই, মুক্তিযোদ্ধারা তখন বৃদ্ধ 800-900, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় 13-14 সালে, 40 বছর পরে, তখন কার যে চেতনার স্তরটা 72-এ, সেই চেতনার স্তরটাকে জাগ্রত করার জন্য একটা, ওই যে শাহবাগী বলা, শাহবাগী যাদেরকে বলা, বাঙালি জাতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে, ইতিহাসের অনন্ত যাত্রায় জায়গাটায় গিয়েই কিন্তু এই ঘটনাটা ঘটছে। জামাত কিন্তু একদিনের জন্য, আমি জামাতকে এইভাবে সমালোচনা করতে চাই না, তো একদিনের জন্য বলে নাই যে 71 সনে আমরা ভুল করছিলাম কাউন্সিল ডেকে, বরং এখন বলতে চায় আমরা কিছুটা সমর্থন করছিলাম মুক্তিযুদ্ধ, কিন্তু শেখ মুজিব সে পাকিস্তানের সাথে ছিল, এই কথা বলতে চায়। কাজে এই যে ঘটনা প্রবাহ, নেই যদি সেই আমি বিক্ষুব্ধ না, আমার মনেই যদি সেই ইতিহাসের 23 বছরের আমার জীবনের সেই দিকটা মনে হয়ে যায়, কখন গাং সাতরায় গেছিলাম, কখন মা আমার ধরে কাঁদছিল রাতের বেলা 11টার সময়, আমি চলে যাচ্ছি, ছেলে আসছে, কখন আমার বড় ভাইয়ের শিশু মেয়েটা আমার কোলে উঠে গলায় ধরে বলতেছিল, কাকা তুমি যাও না। আমার মনে হয়, আপনার কি ধারণা? আমার ধারণা হলো
কিন্তু চালাকি করতে করতে চালাক কিন্তু কানিং এবং ইন্টেলিজেন্ট কিন্তু এক জিনিস না, আবার ইন্টেলিজেন্ট আর নলেজেবল লোক এক জিনিস না। জ্ঞান, বুদ্ধি, চতুরতা, চাতুর্য, এদের মধ্যে ডিফারেন্স আছে। জামাত খুব চালাকি করে, চালাকি করতে গিয়ে 41 সনে তাদের 26শে আগস্ট জন্ম হয়েছে, অধিক চালাকি করতে গিয়ে তারা পাকিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম এটা কিন্তু তারা সাপোর্ট করতে পারে নাই। তারা মনে করছিল আরো বড় হয়ে যাবে, পাকিস্তানের চেয়েও বড় হয়ে যাবে, এবং তারা অধিক বুঝতে গিয়া তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে, যদি দেশ সঠিকভাবে চলতো তাদের অস্তিত্ব থাকতো না। তারা মুক্তিযুদ্ধে এই ধরনের কাজ করছে। উনি 63 সনে এসএসসি পাস করছে, আমি 64 সনে এসএসসি পাস করছি, কিন্তু রাজনীতির বয়স ওনার চেয়ে আমার 49 বছরের রাজনীতি, আমার 61 বছরের রাজনীতি। আমি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, সিনিয়র মোস্ট মুক্তিযোদ্ধা, আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট, আমি সমস্ত আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ। তাহলে 3টা হইতেছে এখানে। আর বাম রাজনীতি পৃথিবীতে যদি আবার আসে সেটা পরে আমি বলবো, কিন্তু যদি বিএনপি রিয়েল পলিটিক্সটা করতে পারে তো বিএনপি নাম্বার 1-এ আসবে সামনের অনেকগুলো দিনে, এবং আস্তে আস্তে ওই যে বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল যারা ধর্মনিরপেক্ষ এই শক্তিটা আস্তে আস্তে, আমি হাসিনা আসবে অমুক আসবে সেইটা বলছি না, কিন্তু এখানে একটা অবস্থান দাঁড়ায় যাবে। এই বৈরাম খাড়া কোনো সময় ইতিহাসে মেজর রোল প্লে করতে পারে না, বেসিক রুলটা প্লে করতে পারে না, বেসিক রুলটা প্লে করে সম্রাট আকবর না। কাজে ইতিহাসে তবুও আমি এখন পর্যন্ত কেন জানি আমি আশা করি ভদ্রতার কারণে ইনু সাহেব একটা ভালো মানুষ করিয়া সবাইকে নিয়ে একটা ইলেকশন দেবে, ফেয়ার, ফ্রি ফেয়ার ইলেকশন, এবং সেইখানে জনগণ সিদ্ধান্ত নিবে এই দেশে তারা কাকে, কোন দলকে আগামী দিনের পাহারাদার হিসাবে, তাদের বাড়ির পাহারাদার হিসাবে রাখবে, এবং ট্রেনটাকে রিয়েল লাইনে তোলার সুযোগ দিবে। এবং আমার ধারণা সেইখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি ইজ দ্য পার্টি। প্রাথমিকভাবে তারাই ট্রেনটাকে লাইনে তুললে এটা নর্মাল হবে সেই জায়গা। আর এর বাইরে যদি ওই আরো কিছুদিন ইলেকশন বাদ দিয়া দেও, বিএনপি একটু ধান্দাবাজি সান্দাবাজি করে নষ্ট হয়ে যাগা, আওয়ামী লীগকে দিল্লি থেকে আমরা আমেরিকায় পাঠায় দেই অথবা অ্যান্টার্কটিকায় পাঠায় দেই, তারপরে আমরা এখানে আইসা, হ্যাঁ, এটা হবে না। আমাদের ছেলেদের বুদ্ধি হয়েছে, আল্লাহ এদেরকে জ্ঞানী করুক, জ্ঞান দেখে এদেরকে চক্ষুষ্মান করুক, এরা দেশটা চালানোর মতো যোগ্যতা অর্জন করুক। আর এখনো যদি লাভ দেয়, এটা আমার কাছে এদের জিনিসটাকে আমার হইতেছে না আর কি, আমি মনে করতেছি না। এত ক্ষমতা থাকতেও ডিসির কাছে রাইফেলটা যেদিন বঙ্গবন্ধু আইসা কইছে যে 31শে জানুয়ারির মধ্যে সব জমা দিয়ে দিতে হবে, কথাটা খুব বুঝার চেষ্টা করেন। লাখ লাখ অস্ত্র, ট্রাকে অস্ত্র জমা দিছি আমি, এখনো আছে, জীবিত সব আছে আমার, মানে কোম্পানি কমান্ডাররাও আছে, এমপিএমএনরা অনেকেই আছে, ট্রাকে অস্ত্র জমা দিছি, অস্ত্রটা ফালায় দিই আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি, কি আমার ইউনিভার্সিটির ডিগ্রি নিতে হবে। ইকবাল হলে আবার আইছি, শাহজাহান সিরাজের সালাম দিছি, ক্লাসে গেছি সকালবেলা, না ওই নাই যে আমাদেরকে একটু ক্ষমতার ভাগ দেও। যারা ক্ষমতার ভাগ চায় এরা রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে হলে ক্ষেতের আইলে দিয়ে হাঁটতে হবে।